আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রত্যপ্রকার গল্পের টাইপ 1 নিয়ে কথা বলবো। প্রত্যপ্রকার গল্পটা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। টাইপ 1 লেখক পরিচিতি। লেখক পরিচিতিতে যে সকল প্রশ্ন আছে সেগুলো হচ্ছে প্রথম এক নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছেন? 1720 সালে, 1820 সালে, 1821 সালে, 1920 সালে। সঠিক উত্তর হচ্ছে 1820 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নতে আমরা 3 স্টার দিয়েছি, তার মানে এটা খুব 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 ইম্পর্টেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেছেন? 18, 19, 20, 21। যেহেতু তিনি 1820 সালে জন্মগ্রহণ করেছেন আর এই সালটা যেই শতকের মধ্যে পড়ে সেটা হচ্ছে 19 শতকে তিনি জন্মগ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন, দয়ার সাগর কোন কবিকে বলা হয়? তোমরা একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নটা আমরা 2 স্টার দিয়ে রেখেছি, এর মানে এটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের এই যে বইটি, এটা আমরা 3টা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে 3 স্টার দিয়ে, একটা 1 স্টার দিয়ে, একটা হচ্ছে 2 স্টার দিয়ে। পরবর্তী, দয়ার সাগর কোন কবিকে বলা হয়? যেহেতু আমরা প্রত্যপ্রকার নিয়ে আলোচনা করছি আর প্রত্যপ্রকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর অপশন আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 4 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? দেখো, এটা আমরা 3 স্টার দিয়ে সাজিয়েছি, 3 স্টার দিয়ে তার প্রকৃত নাম, তার মানে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা 4টে অপশন দিয়েছি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন খেয়াল করব, বিদ্যাসাগর কার উপাধি? 5 নম্বর প্রশ্নে বিদ্যাসাগর কার উপাধি? দেখো, এটাও আমরা 3 স্টার দিয়ে সাজিয়েছি, তার মানে এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যেহেতু আমরা প্রত্যপ্রকার গল্প নিয়ে কথা বলছি। আচ্ছা, আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 6 নম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন? দেখো, দানশীলতার জন্য না, তিনি অনেক দান করতেন, সে কারণে তাকে গদ্যের জনক বলা যাবে না। অসামান্য মেধার জন্য না, এটা সঠিক কারণ নয়। সাহিত্যিক গদ্য রচনার জন্য, হ্যাঁ, এটা কারেক্ট উত্তর। অর্থাৎ তিনি সাহিত্যিক অনেক গদ্য রচনা করেছেন, ছোট গল্প বলো, বড় গল্প বলো, উপন্যাসিক ক্ষেত্রেও তিনি অবদান অনেক রেখেছেন, সেজন্য তাকে সাহিত্যিক বা হচ্ছে গদ্যের জনক বলা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়? দেখো, এটাতে আমরা রেড স্টার দিয়েছি, আসতে পারে। কোনটা নয় আমরা একটু ভালো করে অপশনগুলো দেখব। একটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, এটা তার লেখা, তিনি এই গদ্যটা বা এই রচনাটা তিনি লিখেছেন। পরবর্তী হচ্ছে সীতার বনবাস, এই ধরনের গল্পটাও তার লেখা, তার মানে আমাদের এটাও সঠিক উত্তর নয়। ভ্রান্তি বিলাস, এটাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে, তার মানে আমাদের 7-এর উত্তর। 3 নাম্বারটাও হচ্ছে না, তাহলে সঠিক উত্তর কি? মেঘদূত। এখন তোমাদেরকে আমরা বলি, মেঘদূত এই লেখাটি কে লিখেছেন? চট করে এখনই শিখে নাও। মেঘদূত এই লেখাটি, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থটি লিখেছেন আমাদের মধ্যযুগের কবি কালিদাস। আমি আবারও বলছি, আমাদের মধ্যযুগের একজন কবি যার নাম কালিদাস, তিনি হচ্ছেন এই মেঘদূত কাব্যগ্রন্থটি লিখেছেন। আর এটা বিশেষভাবে বলার কারণ হচ্ছে, আমরা যখন বসিক কবিতাটি পড়বো, অর্থাৎ তোমাদের সিলেবাসে বসিক কবিতাটি আছে, বসিক কবিতাটির মধ্যে এই মেঘদূত কাব্যগ্রন্থের উল্লেখ আছে, সেজন্য মাথায় এখন ঢুকায় রাখো যে মেঘদূত কাব্যগ্রন্থটি লিখেছেন মধ্যযুগের কবি কালিদাস, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, 8 নাম্বার। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রয়োগের কৃতিত্ব কার? আচ্ছা, আমরা কি জানি জ্যোতিচিহ্ন কে লিখেছেন বা জ্যোতিচিহ্ন জিনিসটা কি? জ্যোতিচিহ্ন হচ্ছে আমরা কোনো বাক্য ব্যবহার করতে গেলে যে সকল চিহ্নগুলো ব্যবহার করি, বিরাম চিহ্নগুলো ব্যবহার করি, সেটাই জ্যোতিচিহ্ন। বিরাম চিহ্নের মধ্যে কি কি আছে? যেমন কমা আছে, সেমিকোলন আছে, দাড়ি আছে, ফুল স্টপ আছে, এগুলাই হচ্ছে এক একটা জ্যোতিচিহ্ন। আর বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রয়োগের মানে ব্যাখ্যা করার ক্ষেত্রে সবথেকে বেশি কার অবদান রয়েছে? কৃতিত্ব বলতে বোঝাচ্ছে সাফল্য রয়েছে যার বেশি, তিনি হচ্ছেন, যেহেতু আমরা এটা প্রত্যপ্রকার পড়ছি, অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। বাকি অপশনগুলো আমরা আর দেখলাম না। আচ্ছা, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অপশনে। 9 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ দত্ত, বিহারীলাল চক্রবর্তী। অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা কিন্তু ভেবো না যে একই প্রশ্ন দুই জায়গায় দেওয়া হলো। একটু আগে কিন্তু বলা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যের জনক বলা হয় কি কারণে, সেটা হচ্ছে সাহিত্যিক গদ্য রচনার ক্ষেত্রে, সেজন্য তাকে হচ্ছে গদ্যের জনক বলা হয়। আর এখন সরাসরি প্রশ্ন করা হয়েছে গদ্যের জনক কাকে বলা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে। এখান থেকে আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন বলে দিই, আমাদের এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক কে? আমি আবারও বলছি, প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক কে? তখন আমরা আনসার করব রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখন প্রশ্ন এসেছে বাংলা গদ্যের জনককে। বাংলা গদ্যের জনক আর বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক দুইটা কিন্তু আলাদা প্রশ্ন। তো বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক যদি বলা হয় তাহলে আমরা লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখানে হচ্ছে বাংলা গদ্যের জনককে, তখন আমাদের উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আমাদের টাইপ অনের আরেকটি লাস্ট প্রশ্ন, সেটি হচ্ছে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, অর্থাৎ তিনি খুব বিশেষ করে যেটাতে নিজের অবদান রেখেছেন, দেখো সেটা কি হতে পারে। আমরা একটু অপশনগুলো লক্ষ্য করি। 1 নাম্বার, ভাষার ব্যুৎপত্তি নির্ণয়। ভাষা ব্যবহারে যিনি খুব পারদর্শী তাকে ব্যুৎপত্তি নির্ণয় বলা হয়। তিনি কি সেটার ক্ষেত্রে অবদান রেখেছেন? না। নতুন শব্দের যথার্থ প্রয়োগে অবদান রেখেছেন? এটাও না। অর্থাৎ নতুন শব্দ ব্যবহার করার জন্য তিনি রেখেছেন কিনা, এটা সঠিক উত্তর না। গদ্যের বাইরের জৌলুস আবিষ্কার। আচ্ছা, এখানে জৌলুস বলতে বোঝাচ্ছে চাকচিক্যময়, অনেক বেশি হচ্ছে আড়ম্বরপূর্ণ, এই সকল জিনিসগুলোকে জৌলুস বলা হয়। তো তিনি কি গদ্যের বাইরে চাকচিক্যময় বেশি আবিষ্কার করেছেন? না, এরকম কোনো কিছু তিনি আবিষ্কার করেন নাই, তার মানে এটাও না। গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার, এটা কারেক্ট আনসার। কিভাবে? তিনি গদ্যের জনক, তার মানে আমি এটা ধরে নিচ্ছি তিনি এটা লিখেছেন গদ্য। অভ্যন্তরীণ অর্থাৎ সকল গল্পের ভেতরকার, অভ্যন্তরীণ বলতে ভেতরকার আবিষ্কারকে বোঝায়, ভেতরকার শৃঙ্খলা তিনি আবিষ্কার করেছেন। শৃঙ্খলা মানে তিনি খুব সুন্দর করে পারদর্শীভাবে তিনি এই জিনিসগুলা সাজিয়েছেন এবং লিখিয়েছেন। তার মানে আমাদের উত্তর হচ্ছে 4, 10-এর 4। তো এভাবেই প্রত্যেক প্রকার গল্পের টাইপ 1 আমাদের শেষ হলো। আসসালামু আলাইকুম।